আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। একেবারে কুণাল ঘোষ তিনি তো আগেই জানিয়েছেন শুক্তো ভাত খেয়ে বেরোবেন, সম্ভবত সেই শুক্তো ভাত খেয়ে বেরিয়েছেন এবং তারপর ভবানী ভবনে পৌঁছানোর আগে একেবারে আইসক্রিম খেতে খেতে তিনি গেছেন। মানে ইনভেস্টিগেশন, তাতে ইন্টারোগেশন, কিন্তু কুল কুল কুণাল। বিশ্বনাথ দা, না দেখো, তোমাকে আমি বলছি না, কুণাল তো এখানে উইটনেস হিসেবে গেছেন, কিন্তু মূল অভিযুক্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ফর্জারি বা জালিয়াতির অভিযোগে অভিযুক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন টেকনিক্স ইউজ করছেন সেটা তো আমরা জানতে পারছি না, যে কিভাবে তিনি অস্বীকার করছেন। কিন্তু যদি অস্বীকারটা প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে কিন্তু ওনার জেল হবে, এটা একদম পরিষ্কার জেল হবে। এবং একই সাথে তোমাকে বলতে চাই, একটার পর একটা মামলা ওনার বিরুদ্ধে শুরু হয়েছে, তার মধ্যে হুমকির মামলা থেকে শুরু করে আগামীকালও ওনাকে সিআইডির কাছে যেতে হবে, আবার তারপরের দিনও যেতে হবে। এখন প্রতিদিন মানে রোজ দামচে হবে। এবং একই সাথে আমরা প্রশ্ন করতে চাই যে কয়লার থেকে, গরু থেকে শুরু করে শিক্ষক দুর্নীতিতে যে তার বিরুদ্ধে মামলাগুলো ইডি কোনোটা সিবিআই করছিল, সেগুলো চূড়ান্ত অবস্থান হোক। এবং সেদিন তৃণমূল কংগ্রেস সরকার বাধা হয়ে দাঁড়িয়েছিল, আজকে বিজেপি সরকার আছে, সহযোগী সরকার, মানে তারা সিবিআই ইডিকে সহযোগিতা করবে এবং অবশ্যই এর একটা কালমিনেট পজিশন, অর্থাৎ একটা ফলাফল আমরা পাবো, এটা আমরা এক্সপেক্ট করতে পারি। কিন্তু একই সাথে এই প্রশ্নটাও আমরা রাখতে চাই, খুব জোরালো ভাবে রাখতে চাই তোমার স্টুডিওতে, সেটা হলো যে মানে যারা বাকি তৃণমূলের নেতারা, যারা আলাদা ব্লক করে বিজেপিকে সমর্থন করবে দিল্লিতে বা পশ্চিমবাংলাতে, তারা যদি ছাড়া পায় সেটা কিন্তু খুব দুর্ভাগ্যের হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, মানে যেভাবে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে চেপে ধরছে, একের পর এক নেতাকে, ভালো করছে, ঠিক করছে, এবং শুভেন্দু অধিকারীকে হার্দিক অভিনন্দন সেই জন্য। কিন্তু একই সাথে এই প্রশ্নটা আমরা রাখতে চাই যে ভাই, জাভেদ খানের বিরুদ্ধে শুরুতে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল, সন্দীপন শাহর বিরুদ্ধেও আমি যতটুকু জানি, যে ভুল না জানি, একটা মানে আছে, থানায় অভিযোগ আছে, একের পর এক নেতার বিরুদ্ধে অভিযোগ আছে, আমি সবার নাম বলতে চাই না। মানে তাদের বিরুদ্ধে যদি আবার থমকে দাঁড়ায়, কারণ জবের থেকে ঋতব্রত আলাদা গ্রুপ তৈরি করেছে, তবে থেকে কিন্তু তাদের কোনো বিধায়ক না ডিম থেরাপির সম্মুখীন হয়েছে সেইভাবে, না তাদের বিরুদ্ধে কোনো মামলা রুজু হয়েছে, না তাদের বিরুদ্ধে কোনো পুলিশি তৎপরতা দেখেছি। ফলে আমাদের প্রশ্ন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো এর আগে বলেছেন, আমাকে বেঈমান বলতে পারেন, আমাকে মির্জাফর বলতে পারেন তৃণমূল কংগ্রেসের, কিন্তু আমাকে কেউ চোর বলতে পারবে না। আমি এলাকায়, বিধানসভার এলাকার মধ্যে আমি ঘুরতে পারি, কিন্তু এই বদনাম আমাকে কেউ দিতে পারবে না। দেখো, একটা কথা বলি, একটা সিস্টেমের মধ্যে তুমি দিনের পর দিন ছিলে, যতদিন তুমি ক্ষমতা ভোগ করেছো ততদিন তো চুপ করেছিলে। যখন হলদিয়াতে দায়িত্ব পেয়েছিলে, উত্তরবঙ্গে দায়িত্ব পেয়েছিলে, বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আছে, তখন তো তুমি একবারের জন্য বলনি ভাই যে মানে তৃণমূল কংগ্রেস দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, উলুবেরিয়া দুর্নীতিতে ছেয়ে গেছে। যেই না তুমি হেরে গেলে, সেই মুহূর্তে তোমার সুর পাল্টে গেল। একটার পর একটা নেতা, 4 তারিখে যদি আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো, তাহলে এরাই না আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়ে যেত, এরাই না আবার দুর্নীতিটাকে উৎসাহিত করতো। দিনের পর দিন যখন আমরা দুর্নীতি নিয়ে কথা বলেছি, আমরা যখন এবিপি স্টুডিওতে দিনের পর দিন প্রশ্ন তুলেছি, আমাদের বলা হয়েছে কুৎসা করবেন না, রটনা করবেন না, মিথ্যে কথা বলবেন না, আপনারা যত বলবেন আমাদের ভোট পারে, এই ধরনের কথাগুলো তো এরাই বলেছে দিনের পর দিন। আমার প্রশ্নটা অন্য জায়গাতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু আমি তোমায় বলছি, সিলেক্টিভ আইন প্রয়োগ করলে হবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু সামগ্রিকভাবে গত 15 বছর ধরে যারা শোষণ করেছে, অত্যাচার করেছে, লুট করেছে, তাদের বিরুদ্ধে সামগ্রিকভাবে ব্যবস্থা নিতে হবে। আমি জানি না বিশ্বজিৎ বসুর নেতৃত্বে যে কমিশন, সেই কমিশন কতটুকু দাঁড়িয়ে মানে সক্রিয় হয়েছে, তারা অভিযোগপত্র নিচ্ছেন কিনা। বিশ্বজিৎ বসু নেতৃত্বে যে কমিশন সরকার গঠন করেছে, যারা দুর্নীতির অভিযুক্ত, তাদের বিরুদ্ধে কমপ্লেন নেবার জন্য, তাদের বিরুদ্ধে তদন্ত করবার জন্য, আমি আশা করব কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত বিশ্বজিৎ বসুর নেতৃত্বে সেই কমিটি যাবেন, তাদের ইনফ্রাস্ট্রাকচার পাবেন, দ্রুততার সাথে বিচার করবেন এবং শাস্তির বিধান করবেন। আমরা কিন্তু চাই একটা দুর্নীতিমুক্ত সমাজ, সেইখানে কেউ রাজনৈতিক প্রশ্রয় আশ্রয়ে দুর্নীতি করে বেঁচে গেল, আর কেউ দুর্নীতির জন্য জেলে গেল, এই বিভাজন রেখাটা মানে বিশ্বনাথ দা যেটা বলতে চাইছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে সিলেক্টিভ আইন প্রয়োগ করলে হবে না, আইনটা সবার জন্য সমান রাখতে হবে। সায়ন্তন দা একদমই ঠিক বলেছেন, আমি ওনার এই কথা সমর্থন করি। একটু সরকারের উপর ভরসা রাখুন। এতদিন পরে তো একটা সরকার আসলো যার পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন।
1 বছর সময় অন্তত সরকারকে দিতে হবে। প্রথমে মনে হতে পারে যে এখানে সিলেক্টিভ হচ্ছে বা হচ্ছে না, পারফরমেন্স 1 বছর দিন, যিনি থাকুন তিনি 58 জনের ব্লকে থাকুন, 20 জনের ব্লকে থাকুন, আর কালীঘাট তৃণমূল কংগ্রেসে থাকুন, যদি দুর্নীতির অভিযোগ থাকে তার বিরুদ্ধে তদন্ত হবে। এখনও কালীঘাট তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক আছেন যাদের বিরুদ্ধে কিন্তু কোনো ডিম থেরাপিও হচ্ছে না, তো দুর্নীতির তদন্ত হচ্ছে না, কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ নেই। আমি নাম করেই বলতে পারি, শোভনদেব চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো ডিম থেরাপিও হচ্ছে না, কোনো কোথাও তাকে হেনস্থা করারও কোনো বিষয় কেউ দেখাচ্ছেন না, কারণ জনগণ জানেন যে ব্যক্তিগতভাবে হয়তো ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি এখনো। কিন্তু যারা বাকি ভাবছেন যে কোনো দলে যোগদান করে আমরা বেঁচে যাব, আমার মনে হয় তারা ঠিক ভাবছেন না, তাদের সে স্বপ্ন যদি থাকেও বা তা সফল হবে না। কারণ বিজেপি সরকার এক্ষেত্রে জিরো টলারেন্স দেবেন, সে দিল্লির সরকার হোক আর রাজ্যের সরকার হোক। সময় দেরি হতে পারে, কয়েকদিন দেরি হতে পারে, কারণ সরকারটা সবে এসছে, এখনো অফিসার লেভেলে পর্যন্ত চেঞ্জ হয়নি। নির্বাচন কমিশন যাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন তারাই এখনো পর্যন্ত কাজ করে চলেছেন, বা আগের সরকার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। অনেক আইপিএস অফিসারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে পোস্টে বসিয়েছিলেন, এসপি করে রেখেছিলেন, তাদেরকে সেই জায়গাতেই এখনো এই সরকার রেখেছেন, এখনো পরিবর্তন হয়নি। তার জন্য সরকারকে একটু সময় দিতে হবে। যারা সেখানে কাজ করতে পারছেন সেই অফিসারদের উৎসাহ দেওয়া হচ্ছে, যারা কাজ করতে পারবেন না তাদেরকে পরিবর্তন করা হবে। কাজেই যতক্ষণ পর্যন্ত আপনারা নির্দিষ্ট সময় না দেবেন, এখনই কনক্লুশন করার মতো কিছু হয়নি। এবং আমরা স্পষ্ট করে বলতে চাই, একদম একমত কনক্লুশন পার্টটা যেটা বলছেন, কিন্তু আমি একটা অবাক হয়ে যাচ্ছি যে শোভনদেব এক মিনিট, চট্টোপাধ্যায়কে ডিম থেরাপি দেওয়া হয়নি, বাকিদেরকে দেওয়া হচ্ছে কি বিজেপির? না, আমি এক মিনিট বলুন, একটা নাম আপনি বলুন যারা কতদিন ধরে ডিম থেরাপি দেখছেন, যাদের বিরুদ্ধে আপনাদের মনে হয়েছে যে এই ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমি বলছি ডিম থেরাপি বিজেপির একটা প্রস্তাব আর কি ডিম থেরাপি। আপনি যখন ডিম বলছেন থেরাপি বেআইনি না, অনিল বাবু বসে আছেন, আপনি জেনে নিন। আর আপনি একজন খুবই নামকরা লয়ার। না না, আপনি ডিম বলছেন থেরাপিতে আইনের চোখে শোভনদেব চট্টোপাধ্যায় হচ্ছে না, অন্যদের হচ্ছে, তাহলে এটা অপরাধী হলে মানে অপরাধীর মধ্যেই মানুষ যাকে অপরাধী মনে করে তার ক্ষেত্রে ডিম থেরাপি হয়। মানুষ যাকে আপনি একদম ঠিক বলেছেন যে এখনই মূল্যায়ন করার সময় আসেনি, একদম ঠিক বলেছেন। কিন্তু যখন ভোটের রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে সেই দিনই যখন বুলডোজার নিয়ে নিউ মার্কেটে গুড়িয়ে দেওয়া হয়, তখনই মনে হয় যে এই সরকারটা এখনো পর্যন্ত মন্ত্রিসভা গঠনের আগেই শুরু করে দিল। আপনি এই প্রশ্নটা তো তুলছেন না যে মাসের পর মাস, বছরের পর বছরে বেআইনি দখলদারিগুলো হলো কিভাবে? সরকার 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের ছিল, তারা তাহলে করছিলটা কি? আমি বলছি তাহলে কসবাই যখন বাড়িটা ভাঙতে গেল, সেই প্রসেসটাকে কন্টিনিউ করতে হতো। জাভেদ খানকে রেগুলারাইজ করে দিয়েছে, জাভেদ খানকে বলেছে সব রেগুলারাইজ করে নিন। এটা তো মিডিয়াতে চলে এসছে যে বলেছে রেগুলারাইজ করে নিন। তাহলে এই কন্টিনিউয়াস প্রসেসটা থাকতো তো, যে জাভেদ খান দিনের পর দিন বেআইনি করেছে, গুলশান কলোনি নিয়ে আমরা দিনের পর দিন এখানে প্রোগ্রাম হয়েছে, কই আমরা তো দেখছি না সেগুলো করতে। তার মানে যখনই একটা সিস্টেমের মধ্যে বিরোধীগুলো সমস্ত তাদের দিকে চলে গেল, বললেন সময় কি হবে, শুরু করছেন কেন? তাহলে শুরু করেছিলেন কেন? সময় শুরু করতে হাইকোর্ট স্টে অর্ডার দিন, আপনি কি করবেন? তাহলে আপনি বেআইনি করেছেন, তাহলে আপনি বেআইনি করেছেন, তাহলে আপনি বেআইনি করেছেন। একটা ভাঙা যায় না, একটা বাড়িকে শান্তনদা, একটা বাড়িকে উইদাউট নোটিশ ভাঙা যায় না, তাহলে এটা জানতেন, সেটা জেনে তাহলে বেআইনি কাজ করেছেন, যার জন্য হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছে। তাহলে শুরুতেই বেআইনি কাজটা করেছেন। দেখুন কোথাও বাড়ি ভাঙা হচ্ছে, আর বাড়ি ভাঙা করেছেন কেন? তাহলে শুধু জাভেদ খান তাহলে কি ভেবেছিলেন যে আইন, সংবিধান, গণতন্ত্র সবগুলোকে বাদ দিয়ে মণিশঙ্কর চট্টোপাধ্যায় পেশায় আইনজীবী, আমাকে আলাদা করে মনে করিয়ে দিতে হবে না এই যে বেআইনি নির্মাণ এবং বেআইনিভাবে জলাভূমি ভরাট করে পরপর নির্মাণ, এই নিয়ে কোর্টের কতগুলো রায় আছে এবং কটা রায়ের ক্ষেত্রে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার সেটা বাস্তবায়িত করেছে, এই পরিসংখ্যান আমাকে মণিশঙ্কর চট্টোপাধ্যায়কে আলাদা করে তুলে দিতে হবে না। আমি বলছি প্রশ্ন যখন উঠবে না, গত 15 বছরের শাসনকালে দুর্নীতি, জালিয়াতির অভিযোগগুলো বারে বারে সামনে আসবে। এবার জালিয়াতির প্রসঙ্গ যখন তুলছি, সই জালিয়াতির প্রসঙ্গ তো আলাদা করে আনতেই হবে, যেখানে দ্বিতীয়বার হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলারই তদন্তে প্রথমবার সিআইডির কাছে হাজিরা দিলেন কুণাল ঘোষ। আর এই সই জালিয়াতি কাণ্ড সামনে এসেছিল বর্তমানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার মাধ্যমে। আমি সেটা মনে করিয়ে দেব দর্শকদের একবার। দেখুন, বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে একদিনে সিআইডির তলবে ভবানী ভবনে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ।
বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা দিলেন অভিষেক। প্রথমবার কুণাল ঘোষ। অন্যায় করলে তো শাস্তি পাবেই, ছোট বড় কাউকে তো মানা হবে না। সিআইডি সূত্রে দাবি, সই জালিয়াতি কাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ পাঠানো হয় সেখানে বলা হয় আসল রেজলিউশন বুক নিয়ে আসতে হবে, কিন্তু তিনবার নোটিশ পেয়েও হাজিরা এড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত সিআইডিকে জানান আসল রেজলিউশন বুক তাদের কাছে নেই। সিআইডি সূত্রে দাবি, এরপরই আসল রেজলিউশন বুক খুঁজতে তল্লাশি অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে যে চিঠি দিয়েছিলেন সেখানে উল্লেখ ছিল তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিসের ঠিকানা 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিট আর তৃণমূলের সেক্রেটারিয়েট 9 নম্বর কামাক স্ট্রিট। সেই কারণেই এই দু জায়গায় তল্লাশি চালায় সিআইডি। বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে। এরপর বিধানসভার স্পিকার নির্দেশ দেন যে বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছে সেই বৈঠকের প্রস্তাব বিধায়কদের সই সহ বিধানসভায় জমা দিতে হবে। সেই মতো বিধায়কদের সই সহ একটি চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই প্রস্তাব বা রেজলিউশনেই তৃণমূল বিধায়কদের সই জালিয়াতি সামনে আসে। তা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তৎকালীন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমাদের বক্তব্য ছিল 6 তারিখ যে মিটিং হয় সেই মিটিংয়ে কোনো রেজলিউশন নেওয়া হয়নি। 19 তারিখ অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় বলা হয় যে 6 তারিখ, মানে ডেটটা লিখুন 6 তারিখ, তো 19 তারিখ সই করা হচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা যে দুই বিধায়ক হাটে হাঁড়ি ভেঙেছেন তাদের নাম প্রকাশ্যে আনেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন সিআইডি সূত্রে দাবি যে তৃণমূল বিধায়করা সই করেছিলেন তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, হাতের লেখাও পরীক্ষা করা হয়েছে। 3 জন জানিয়েছেন তারা সই করেননি। আমাকে দেখালেন সিগনেচারটা, তো সিগনেচারটা দেখে আমি অবাক হলাম যে এই সিগনেচারটা আমি তো করিনি। আমার যে সিগনেচারটা আমাকে দেখিয়েছে সিআইডি, সেই সিগনেচারটা আমার নয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের পর রবিবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিআইডি। এরপর কি জল কতদূর গড়াবে? সমীরণ পাল, মুন্না অগ্রওয়াল, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।